ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকের এই এপিসোডে আমরা দেখাবো সিম্পল সেন্টেন্স গঠন করার দুটো নিয়ম। তো প্রথম আছে অ্যাপোজিশন, যেটাকে নাউন ইন অ্যাপোজিশন বলে অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন। তো এই অ্যাপোজিশনটা হচ্ছে এক কথায় সমান সমান, তার মানে একটা নাউনের পরিচয় যখন আর একটা নাউন আছে তখন ওটাকে আমরা কমা দিয়ে ব্যবহার করব। এই যে এটাকেই বলছি অ্যাপোজিশন, মানে একটা নাউনের সাথে যুক্ত আর একটা নাউন ওর সাথে সমান সমান করে রেখে দেওয়া, সিম্পল ভাষা। আর একটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। এটা কীরকম? এটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে কিন্তু ফিনিট ভার্ব থাকবে না। এটা আবার মূল পার্ট যে থাকবে সেন্টেন্সের তার সাথে নির্ভরশীল থাকবে, এটাকেই বলছে নমিনেটিভ অ্যাবসলিউট। তো আমরা এবার এটা বোর্ডে দেখাচ্ছি। প্রথম হচ্ছে অ্যাপোজিশন নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো সচিন, আমরা জানি সচিন তেন্ডুলকর, ওনাকে কিন্তু বলা হয় দ্য গড অফ ক্রিকেট, হয়ে গেল। তো সচিন দ্য গড অফ ক্রিকেট, এই যে কমা দিয়ে রেখে দিলাম, তার মানে অ্যাপোজিশনটা কীরকম হবে? অ্যাপোজিশনটা হবে যাকে বোঝাচ্ছে তার আর একটা পরিচয় যখন লিখব তার আগে শুধু কমাটা বসিয়ে দেব এবং পরিচয়টা লেখার পর আর একটা কমা দিয়ে দেব। এবার ওটার বাকি কথাগুলো লিখে দেব। যেমন সচিন দ্য গড অফ ক্রিকেট, ওনার পরিচয় আর একটা, এই যে গড অফ ক্রিকেট, অ্যাপোজিশন হয়ে গেল, এটার অ্যাপোজিশন। তো এইবার এই যে স্কোর্ড মানে করেছে 100 সেঞ্চুরিস, 100টা সেঞ্চুরিস করেছে, ঠিক আছে। এইটার যদি তুমি দুটো বাক্য করো তাহলে সিম্পলি এই কমার জায়গায় সচিন ইজ কীভাবে থাকবে? সচিন ইজ দ্য গড অফ ক্রিকেট, তারপর এখানে হি স্কোর্ড, এই যে দুটো বাক্য, হি স্কোর্ডস 100 সেঞ্চুরিস। তার মানে কি হলো? এই যে টু বি ভার্বটা রইল, সচিন ইজ দ্য গড অফ ক্রিকেট, এই টু বি ভার্বের জায়গায় আমরা কি বসিয়ে দেব? এখানে কমাটা বসিয়ে দিলাম এখানে। আরেকটা যদি আমি উদাহরণ দেখি, যেমন লিখলাম তমাল বাবু, তমাল বাবু, তমাল বাবু ইজ হিস্ট্রি টিচার, হিস্ট্রি টিচার হয়ে গেল। এখানে আর একটা বাক্য লিখে দিলাম, হি টিচেস ওয়েল, টিচেস ওয়েল। তো এই দেখো হি টিচেস ওয়েল, এখানে কথাটা দুটো বাক্য হয়েছে, তমালবাবু হিস্ট্রি টিচার, উনি খুব ভালো শেখায়, হয়ে গেল। এবার আমরা যখন অ্যাপোজিশন করব তার মানে তমালবাবু যে সাবজেক্টটা আছে ওনার আর একটা পরিচয় আছে, আরেকটা পরিচয় মানে নাউন ইন অ্যাপোজিশন মানে ফ্রেজ আছে। এবার এটা একটা শব্দও হতে পারে, 5টা শব্দও হতে পারে, ফ্রেজ, ওর মধ্যে ভার্ব থাকবে না, শুধু ফ্রেজ। এবার এটার মধ্যে একটা শব্দ হলে নাউন ইন অ্যাপোজিশন একটা শব্দও হতে পারে, আমি সেটা দেখাচ্ছি পরে। দেখো এই তমালবাবু, ইনার আর একটা পরিচয় কি? হিস্ট্রি টিচার। তাহলে সিম্পলি আমি কি করব? নাউন ইন অ্যাপোজিশন করলে ইসটা তুলে দেব, দিয়ে কমা বসিয়ে দেব, হয়ে গেল। এইবার পরের বাক্য লেখার আগে কি করব? এই যে পরিচয়ের পরে আবার আর একটা কমা হবে, হয়ে গেল। তার মানে ফুল স্টপটা এখান থেকে উঠিয়ে দিলাম, দ্বিতীয় বাক্য যুক্ত করব। এবার দেখো তমালবাবু আ হিস্ট্রি টিচার, এটাই তো এই বাক্যের সাবজেক্ট, এই টিচেস ভার্ব, এটার ভিএসও, এই ভিএসও যদি আমি বের করি, এই ভার্বের সাবজেক্ট কে? এই যে এটা হি। এবার হিটা বলতে কি? হি বলতে এই যে হিস্ট্রি টিচার, হি বলতে কি? এই তমালবাবু, এই দুজনকে না লেখাই হলো, আবার কি হি লেখার দরকার আছে? না। তাহলে এই হিটা আমি কেটে দিল, এই যে কেটে দিয়ে কি করলাম? এই বাক্যের মূল বাক্যের যে ভার্ব রয়ে গেল আর সাবজেক্ট হিসেবে এই দুজন ব্যবহার হলো, এই দুজন মানে একই, এটাকে সমান সমান হিসেবে ধরে নেই, তমালবাবু সমান সমান হিস্ট্রি টিচার্স। আবার এখানের যেহেতু ভার্ব, এটা ভার্বের সাথে প্লাস এই যে ভার্ব প্লাস আইএনজি, তার মানে কি হলো? এটা যদি ভিএসও ধরি, ভি এস হলো এই টোটালটা, এস, এস মানে সাবজেক্ট, টোটালটা হয়ে গেল, তার মানে ভিএসও। আগে কিন্তু ভিএসও এখানে হি ছিল, কিন্তু যে সময় তুমি অ্যাপোজিশন করলে তখন ভিএসও ভার্ব, এই টোটালটা হলো সাবজেক্ট আর ওটা হলো অবজেক্ট। আর এখানে সাবজেক্ট একটা না, কিন্তু দুটো, দুটো মিলে আবার একটাই, দুটো মিলে একটাই, এটাকেই বলছে অ্যাপোজিশনস ইন নাউন।
আরেকটা কথা এখানে ফ্রেজ দিয়ে দেখালাম, এটা যদি আমি শুধু নাউন দিয়ে দেখি, যেমন মানিক, মানিক ইজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সরি প্রেসিডেন্ট, পরে লিখলে হি গাইড, GUIDE, গাইডস ওয়েল। মানিক ইজ প্রেসিডেন্ট, ও গাইডস করে ভালো, ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো এখানে তো ফ্রেজ নেই, একটা বাক্য আছে, প্রেসিডেন্টও নাউন, মানিকও নাউন, দুটো নাউন। এইবার দেখো মানিক কি আর প্রেসিডেন্ট কি আলাদা? একই জিনিস। তাহলে আমরা অ্যাপোজিশন করব, সমান সমান অ্যাপোজিশন। তাহলে এখানে কি করব, ইসটা কেটে দিয়ে কমা দিলাম, কমা মানে এই যে সমান সমান ধরে নিলাম। এটা লিখবে না কিন্তু পরীক্ষায় বা যখন লিখবো এই কমাটা দেবে। তো মানিক সমান সমান প্রেসিডেন্ট, এখানে কেটে দিলাম, কেটে দিয়ে আরেকটা কমা, যেহেতু এই যে নাউনটা পরিচয় হলো। এবার কি হলো, এটার ভিএসও বের করে, এই যে ভি এসটা কোনটা ছিল, এটা ছিল এস, এবার এই এসটা কেটে দিয়ে এই এস সমান সমান এই দুটো, তাহলে টোটালটা এস হয়ে গেল, এস। তাহলে এই এস কাটা গেল এখান থেকে, তাহলে কি হলো, মানিক কমা প্রেসিডেন্ট কমা গাইডস ওয়েল। ক্লিয়ার? এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন। এবার আসছি অ্যাবসোলিউট ফ্রেজ। এটা আবার কেমন জিনিস? অ্যাবসোলিউট ফ্রেজটা হচ্ছে একটা ফ্রেজ যেটার মধ্যে বিইং ছিল, এটা একটা ফ্রেজ যার মধ্যে সাবজেক্ট থাকবে কিন্তু এর মধ্যে ফিনিট ভার্ব থাকবে না, সমাপিকা ক্রিয়া বা মেইন ভার্ব থাকবে না। এই সমাপিকা যে কাজটা সমাপ্ত হবে নিজে নিজেই তাকে সমাপিকা ক্রিয়া বলছি, ফিনিট, কিন্তু ওটার মধ্যে থাকবে না। সেটার কি করবে, এটা নির্ভর করবে আরেকটা বাক্যের উপর, কোন বাক্য পেছনে। তার মানে পেছনের বাক্যের অর্থ ছাড়া এই বাক্যর ফ্রেজটা প্রকাশ করা যাবে না। এই যে নাউন থাকবে কিন্তু ফিনিট ভার্ব থাকবে না, এই অবস্থাটাকে বলা হচ্ছে কি, অ্যাবসোলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসোলিউট। এটা কীরকম হয়, এটা দুটো বাক্য যেমন থাকে, দেখো ইট ওয়াজ এ হলিডে লিখলাম, হলিডে, ওকে। তারপরের বাক্য লিখলাম উই ওয়েন্ট আউট ফর পিকনিক, ফর লিখে পিকনিক লিখে দিলাম। দেখো এটা ছিল একটা হলিডে, ছুটির দিন, আমরা পিকনিকের জন্য গিয়েছিলাম, হয়ে গেল দুটো কাজ। এইবার দেখো এটাকে কি করা হয়েছে, এই ইট বলতে কিন্তু হলিডে হয় না, তাহলে আমার অ্যাপোজিশন হবে না। তখন কি করা হলো, এইটার ভার্বটাকে আমরা অদৃশ্য করে দিলাম, ইনফিনিট করে দেব, ফিনিট ভার্ব না, ঠিক আছে। ফিনিট ভার্ব আউট করে দিতে গেলে কি করতে হবে আমাদের, এটাকে পার্টিসিপল করে দিলাম ফর্মে, বিইং করে দিলাম। তাহলে ইট বিইং হলিডে, এটাকে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব রাখলাম না। এইবার এটা করার কারণ কি হলো, আমরা এই প্রধান ভার্বের পার্ট হিসেবে এটাকে ব্যবহার করলাম। এই যে ভার্বটা উই ওয়েন্ট আউট ফর পিকনিক, এটার অংশ হিসেবে আমরা এটাকে ব্যবহার করলাম। সাবজেক্ট আছে, নাউন আছে, কিন্তু ভার্ব ফিনিট ভার্ব নেই, সমাপিকা ক্রিয়া নেই, আউট করে দিয়ে এটার উপর ডিপেন্ডেবল করে দিলাম। তাই এটাকে বলছি অ্যাবসোলিউট ফ্রেজ, পুরোপুরি, এটার পুরোপুরি হিসাবে, পরিপূরক হিসেবে ব্যবহার হবে। ক্লিয়ার? এইটারই যদি এখানে ওয়াজ ওয়ার আসছে, আমরা জানি অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পার্টিসিপল হচ্ছে বিইং, তাহলে হ্যাভের পার্টিসিপল হ্যাভিং। যদি এইটাই অন্যভাবে থাকে, যেমন এটা তো হয়ে গেল, যেমন দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইসেস রোজ হাই, যুদ্ধ ছড়িয়ে গেছে, দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে গেছিল, রোজ পাস্ট ফর্মে আছে, এটা রোজ হাই। তো এই যে দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইসেস রোজ হাই, এটা যদি থাকে তখন দেখো এখানে তো টু বি ভার্ব নেই, এখানে সরাসরি মেইন ভার্ব আছে ব্রোক আউট। তখন আমরা এখানে হ্যাভিং কথাটা নিয়ে আসবো। কি কথাটা নিয়ে আসবো মনে থাকবে? একদম সিম্পল হ্যাভিং কথাটা নিয়ে আসবো। তাহলে কি হবে, দ্য আগের মতনই, এই দেখো সাবজেক্ট দিলাম দ্য ওয়ার দিলাম,
এবার এখানে বলেছি এই ব্রোক আউটের আগে আমরা নতুন করে হ্যাভিং নিয়ে এলাম, হ্যাভিং ছড়িয়ে গেল, ব্রোক আউট, হ্যাভিং ব্রোকেন আউট করে দাও, হ্যাভিং ব্রোকেন আউট। এবার দেখো পরের বাক্যটা কি আছে, দ্য প্রাইসেস রোজ হাই, দ্য প্রাইসেস রোজ হাই, রোজ হাই। ঠিক আছে, এখানে দেখো এই যে বাক্যটা আছে এখানে দেখো এই হ্যাভিং ভার্বটা আনা হলো, এটা হলো নাউন, দ্য ওয়া। ঠিক আছে, দ্য ওয়ার্ডটা নাউন হলো। এইবার এখানে যে বাক্যটা আছে যে দ্য প্রাইসেস রোজ হাই, এই যে এই বাক্যটা দ্বিতীয় পার্টটা, এই দ্বিতীয় পার্টটাকে ছাড়া কিন্তু এটা প্রকাশ হবে না। সাবজেক্ট আছে কিন্তু এখানে ফিনিট ভার্ব নেই, ফিনিট ভার্বটাকে আমি তুলে দিয়েছি এই হ্যাভিং শব্দটাকে এনে, যার জন্য এটাকে অ্যাবসলিউট বলছি। কেন, যে এটারই পার্ট হিসেবে এটাকে ব্যবহার করতে হচ্ছে। এটা কিন্তু এখন আর সাবজেক্ট নাউন থাকতে পারে কিন্তু ফিনিট ভার্ব নেই। এটাকেই দেখো, দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইসেস রোজ হাই। দ্য ওয়ার ব্রোক আউট, এটা দুটো বাক্য হবে, দুটো বাক্য এখানে আছে, এটাকে সিম্পল করে দিলাম। তার মানে অ্যাবসোলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসোলিউটটা কখন আমরা আরেকবার বলছি ব্যবহার করব, যখন সাবজেক্ট বা নাউন থাকবে এবং ওটার মধ্যে ফিনিট ভার্ব থাকবে না, ওই পার্টটা মেইন পার্ট যে আছে মেইন পার্ট ছাড়া প্রকাশ হবে না, তখনই নমিনেটিভ অ্যাবসোলিউট হিসেবে ব্যবহার করব। মজার ব্যাপার দেখবে যে দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট দ্য প্রাইসেস রোজ হাই, এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাই কিন্তু এখানের এই যে প্রাইসটাকে হাই করেছে। ঠিক আছে, কিন্তু এটাই এটার সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট হিসেবে। ঠিক আছে, মাঝখান থেকে এটাকে ফিনিট ভার্বটাকে আমরা মুছে দিয়ে ইনফিনিটিভ করে দিলাম বা অ্যাবসোলিউট ফ্রেজ করে দিলাম, এখানে আর ফিনিট ভার্ব রইল না। তো সিম্পল সেন্টেন্স যখন আমরা করব, এই পদ্ধতিগুলো আগের ভিডিওগুলোতে দেখানো আছে, ইনফিনিটিভ করে, পার্টিসিপল করে, জিরান্ড করে, আজকে দুটো পদ্ধতি দেখা হলো, অ্যাপোজিশন, অ্যাবসোলিউট করে। এই 5টা পদ্ধতি যদি মনে রাখা যায় তাহলে সিম্পল সেন্টেন্সগুলো আমাদের আয়ত্ত করা যাবে। এবং দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্স করতে গেলে এই পদ্ধতিগুলো সিরিয়াল দেখে নিলে এপিসোডগুলো দেখবে খুব তাড়াতাড়ি আয়ত্ত করা হবে। এবং যেখানে যেখানে বুঝতে পারছো না সেই জায়গাটা বারবার করে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অন্যদের বলে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।